সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবার ৭১-এ আপনাদেরকে স্বাগত জানাই। আম কেমন আছে বাংলাদেশ? প্রতি এ শনিবার এই সময়টাতে আমি আপনাদের সাথে আসি। আমাদের সাথে আসেন ২ জন অতিথি আমার সাথে যুক্ত হন এবং আমরা কথা বলি বাংলাদেশের সমসাময়িক অবস্থা এবং বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ আসলে আমরা কোথায় ছিলাম, কোথায় এসছি, আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে, আমরা কেমন ভবিষ্যৎ চাই আমাদের প্রজন্মের জন্য। আমি আজকের যে পর্বটি করেছি, আ সমসাময়িক রাজনীতি, নৃত্যকার ঘটনা সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার তরুণ যে প্রজন্ম যারা দেখছেন আজকে আমাদের সামনে বসে, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন বয়সী শ্রেণী-পেশার নারী, পুরুষ তাদের জন্য আমি এই পর্বটি সাজিয়েছি। এই পর্বটির শিরোনাম দিয়েছি জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং তাদের রাজনীতি, আম তাদের ইতিহাস, অপরাধ এবং প্রতারণা। হয়তো শুনতে আপনাদের মনে হবে যে এটা কেমন শিরোনাম? কেন এই শিরোনামটা আমি দিলাম? যারা ছাত্র শিবির বা ইসলামী রাজনীতির ধ্যান-ধারণা নিয়ে কনফিউজড আছেন, তাদের জন্য একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন, বুঝতে পারেন না। তরুণ প্রজন্ম তাদের জন্য আমি এই পর্বটি আজকে সাজিয়েছি। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক এবং লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের বরেণ্যজন এবং গুণীজন আমাদের খুবই প্রিয় সৈয়দ বদরুল হাসান। বদরুল ভাই আপনাকে আ আবার ৭১-এ স্বাগত জানাই। জি। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের আম সবার প্রিয় মুখ। তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত এবং উনার বাবা একজন খুবই আ স্বনামধন্য রাজনীতিবিদ, স্বাধীনতার সংগঠক এবং আমাদের গ্রেটার ময়মনসিংহের খুবই পরিচিত এবং প্রিয় মুখ এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন বাংলাদেশটা দিয়ে। তিনি হচ্ছেন মোহাম্মদ মহিতুর রহমান শান্ত। শান্ত ভাই, আপনাকে আবার ৭১-এ স্বাগত জানাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বদরুল ভাই। জি, ফাইন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদেরকে সময় দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা। আমি বদরুল হাসান ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। বদরুল হাসান ভাই, আপনি কি একটু সংক্ষেপে আ বিষয়টা বড় কিন্তু তারপরেও যদি একটু বলেন যে এই যে জামাতে ইসলামের উৎপত্তি এবং এই যে একটা মওদুদিবাদ আমরা শুনি, এটাকে আমাদের তরুণ দর্শকদের জন্য একটু বলবেন? কিভাবে এটার উৎপত্তি হলো? মওদুদিবাদটাই কি? একটু সহজ ভাষায় যদি আমাদের দর্শকদের জন্য তুলে ধরেন। জি, ধন্যবাদ শায়লা আহমেদ লোপা এবং আপনাদের যারা দর্শক শ্রোতা শুনছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। মওদুদিবাদের কথা যদি বলি বা জামাতে ইসলামের কথা যদি বলি, আমাদেরকে সেই ১৯৪১ সালে ফিরে যেতে হয়, যখন ভারত ভাগ হয়নি, পাকিস্তান ভারত স্বাধীন হয়নি। তো তখন জামাতে ইসলামী সংগঠনটা গঠিত হয় এবং মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি তিনি এটার নেতৃত্ব দিয়েছেন, তিনি এটা প্রচলন করেছেন, এটাকে জন্ম দিয়েছেন। এবং তখন আমরা যদি ইতিহাসে ফিরে যাই, তখন আমরা দেখব যে পাকিস্তান আন্দোলন মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগ যেটা শুরু করেছিল ১৯৪০ সালের ২৩শে মার্চ লাহোর প্রস্তাবের মাধ্যমে, যে মুসলমানদের জন্য এই উপমহাদেশটি আলাদা রাষ্ট্র হবে। তখন যদিও বলা হচ্ছে আলাদা রাষ্ট্রসমূহ হবে, পরবর্তীতে আমরা দেখলাম যে সেটা তারা পরিবর্তন ১৯৪৬ সালে মুসলিম লীগ এবং জিন্নাহ একদম সতর্কভাবে কাউকে না জানিয়ে যে স্টেটস শব্দটা, রাষ্ট্রসমূহ, এটা পরিবর্তন করে রাষ্ট্র করে দিল, একটি রাষ্ট্র করে দিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো যাই হোক, যখন আপনার এই পাকিস্তান প্রস্তাব গ্রহণ হয় বা লাহোর প্রস্তাব গৃহীত হয় ১৯৪০ সালের ২৩শে মার্চ, তখন জামাতে ইসলামী কিন্তু এটার বিরোধিতা করেছিল এবং শুধু পাকিস্তান প্রস্তাবের বিরোধিতা করেনি, ব্যক্তিগতভাবে মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে উপমহাদেশের ব্যাপক জনসাধারণ, ব্যাপক মুসলিম গোষ্ঠী শ্রদ্ধা করত কায়েদে আজম বলে,
এখনো পাকিস্তানের জাতির পিতা হিসেবে কায়েদে আজম বলে পরিচিত, কায়েদে আজম বলে। কিন্তু জামাতে ইসলামের যারা প্রবক্তা ছিলেন তারা তাকে ওনাকে তিরস্কার করে নাম দিয়েছেন কাফেরে আজম। এই কথাটা কিন্তু জামাত করেছিল। তো এক কথায় জামাত পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিল, কিন্তু যখন পাকিস্তান হয়ে গেল তখন তা গত্যন্তর না দেখে পাকিস্তানের সাথে তারা যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পরেও যে পাকিস্তান রাষ্ট্র, তাদের ভাষায় তারা চাচ্ছে যে পাকিস্তান রাষ্ট্র একটি ইসলামিক রাষ্ট্র হবে। সেটা আবার কি, জামাতের আপনার আপনার জামাতের যে কার্যনির্বাহী, জামাতের যে আইডিয়াগুলো, ধ্যান ধারণা, সেই অনুযায়ী। এর মধ্যে কতগুলি কথা এসে গেছে পাকিস্তান প্রতিষ্ঠার পরে, যে আহমেদিয়া বা কাদিয়ানি যারা গ্রুপ, তাদের বিষয়টাও এসে গেল। এবং দেখা গেল যে পাকিস্তানের যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান, তিনি কিন্তু কাদিয়ানি ছিলেন। এবং 1953 সালে জামাতে ইসলামী একটা ব্যাপক আন্দোলন শুরু করে দিল এই কাদিয়ানিদের বিরুদ্ধে এবং এদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে। এবং ফলাফল যেটা হলো, লাহোরে, পাঞ্জাবের আপনার কি বলে রাজধানী লাহোরে, সেখানে ব্যাপক মারামারি হলো, ধ্বংসযজ্ঞ হলো, হত্যাযজ্ঞ হলো। এর ফলে যেটা হলো, পাকিস্তান সরকার, দেখেন এটা 1953 সালে, সেই পাকিস্তানের শুধু 10 বছরও হয়নি পাকিস্তান যে গঠিত হয়েছে, এর মধ্যে সামরিক শাসন জারি করতে হয়েছে লাহোর শহরে। জেনারেল আজম খান, যিনি পরবর্তীতে আইয়ুব খানের সাথে 1958 সালে কু করেছিলেন এবং আরো পরে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন, সেই 1953 সালে 1953-তে তিনি বাধ্য হলেন সামরিক শাসন জারি করতে এবং জামাতকে সেখানে থামিয়ে দেওয়া হলো। অনেক জামাত কর্মী, নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো, বিশেষ করে মাওলানা মওদুদিকে, এবং তার বিচার করা হলো। তার উপর ফাঁসির আদেশ আরোপ করা হলো। তো যেটা পরে আবার মওকুফ হয়ে গেছে, তিনি মুক্ত হয়ে ফিরে এসেছেন। তো এইটা হলো জামাতের ইতিহাসটা। মওদুদিবাদটা যেটা বলে, যেমন আমরা আজকাল দেখি ওয়াহাবি একটা ধর্ম, একটা নিয়ম আছে মুসলমানদের মধ্যে। অনেকে দেখবেন যে আমরা যে বাংলাদেশে যে আমরা তো মুসলমান গোষ্ঠী, আমাদের মধ্যে একটা লিবারেল মুসলিম ধ্যান ধারণা আছে, কিন্তু মওদুদিবাদের মধ্যে সেটা নেই। কিন্তু তারা কিন্তু একদম আইডিওলজি হিসেবে এটা তারা ধরে, যেমন একদিকে কমিউনিস্ট আইডিওলজি একটা থাকে, মওদুদিবাদ তো সেটাই। তো আমি আপাতত এখানেই থেমে যাচ্ছি। অনেক ধন্যবাদ বদরুল হাসান ভাই। আমাদের তরুণ প্রজন্মের এগুলো আসলে একদমই খুব জানা উচিত। শান্ত ভাই, আমি যে আমাদের যে আজকের শিরোনাম, জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, ইতিহাস, অপরাধ, তাদের প্রতারণা, এই বিষয়টা নিয়ে আপনি ওভারঅল কি সংক্ষিপ্ত করে কিছু বলেন, তারপরে আমি মূল প্রশ্নটাতে যাব, কারণ আজকের পর্বটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ বাবা, আপনার মাধ্যমে বদরুল ভাইকে সালাম। আপনার যারা শুনছেন তাদের সকলকে আমার মজবুত শুনেছে। বদরুল ভাই এই আমাদের জামাত শিবিরের, জামাত শিবিরের জন্ম ইতিহাসগুলি বলেছেন। আমি খুব সংক্ষেপে একটু আমাদের এই প্রজন্মের জন্য, আমরা যারা 71 পরবর্তী প্রজন্ম, তাদের যে জিনিসটা জানা উচিত, বদরুল ভাই সেটা বলেছেন, আমি একটু অ্যাড করি। আমাদের 47-এর পার্টিশনটা হয় বেসিক্যালি দুই জাতি তত্ত্বের উপর ভেদ করে। এটা বেসিক্যালি এই তত্ত্বটাই ভুল। জাতি তত্ত্বের উপর এই ভারত পাকিস্তান ভাগ হয় নাই। এই কথাটা হওয়া উচিত ছিল ধর্মের ভিত্তিতে ভাগ করার প্রচেষ্টা হয়েছিল। জাতি তত্ত্ব যদি হয় তাহলে আমরা তো বাঙালি, পাকিস্তানে হোল্ড করে বেলুচিস্তানে, পাঞ্জাবি, তারপরে হচ্ছে আরো অনেক, পাকিস্তানে অনেক রকমের জাতি আছে। তাহলে জাতি তত্ত্বের উপর যদি ভেদ হয় তাহলে বাংলাদেশ আলাদা হতো বাঙালিদের জন্য, পশ্চিমদের জন্য পাকিস্তানের একটা অংশ থাকতো, বেলুচিস্তান আলাদা থাকতো। বেসিক্যালি আমার কাছে ব্যক্তিগত অভিমত, এটা ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে। সেই ভাগের সময় এই উপমহাদেশের ভীষণ দুটো রাইট উইং ছিল। একটা হচ্ছে জামাত শিবির, মওদুদির মাধ্যমে গঠিত, আরেকটা হচ্ছে জনসংঘ, পরবর্তীতে যেটা বিজেপিতে রূপ। আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বাঙালি সন্তান, হি ইজ দ্য বেসিক্যালি ফাউন্ডার অফ বিজেপি। এই দিক দিয়ে হচ্ছে আমাদের পার্টিশনের, যদি আপনি আগের অংশটি দেখুন, ভারতীয় অংশের জনসংঘ আর
আজকের পাকিস্তান অংশের জামাত শিবির। এই এক্সট্রিম দুইটা রাইট উইং কিন্তু তখন ভারত বিভাগের বিরোধিতা করেছিল। এবং আপনি যদি ব্যক্তিগত ভাবে বলেন যে আজকে তাদের ওই বিরোধিতার ওই সময়কার কি তাদের মাথায় ছিল, বা তারা সঠিক ছিল না ব্যাঠিক ছিল, সেটা ইতিহাস নির্ধারণ করবে। হিপোক্রেসিটা কোন জায়গায়, যে 47 বা যে ভারত ভাগকে জামাত শিবির প্রচন্ড বিরোধিতা করলো, সেই ভারত ভাগ হওয়ার পর যখন তারা পাকিস্তানের অংশে তাদের দল গঠিত হলো, 47 কি তারা আজাদের দিবস পালন করে। আজকের বাংলাদেশ জামাত শিবির বাংলাদেশ বলেন, আর পাকিস্তানের জামাত শিবির বলেন, দুটো তো একই রোড, একই বাবা মার সন্তান। তারা 47 কে তাদের জন্মের উৎস বলে। মানে হিপোক্রেসিটা শুরু হচ্ছে বেসিক্যালি তাদের জন্মটা থেকে। তার পরবর্তীতে পাকিস্তানের রাজনীতিতে খুব বেশি সুবিধা করতে পারেনি, আপনি জানেন, মুসলিম লীগের জন্য, বাট দেশটাকে তারা কমিউনালাইজ করার চেষ্টা করত। 71-এর আগ পর্যন্ত তাদের ভূমিকা খুব বেশি পাকিস্তানের রাজনীতিতে ছিল আমি এমনটা শুনি না, কারণ মুসলিম লীগ ছিল তখন, তারপর আজকে ভুট্টো সাহেবের দল, এইগুলি মিলে একটা বড় দল ছিল। বাট ওনাদের আরেকটা হিপোক্রেসি হচ্ছে 1971। 1971-এ আজকের যে শিবির ছাত্র সংগঠনে পরিচিত ছিল, আর জামাতের নেতারা তো আপনি জানেন। আবার এই দেশে আমাদের যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমাদের নদী নালার দেশ, ধান ক্ষেত পাট ক্ষেতের দেশ, আজকে 1971-এ তো বাংলাদেশ অনেক বেশি আজকের চেয়ে কৃষি নির্ভর ছিল। তো সে আপনি দেখবেন যে একটা পাট ক্ষেতের সামনে দাঁড়াইলে পেছনের মহল্লা বা পাড়া দেখা যায়। এই যে আমাদের বাড়ি ঘরগুলি মুক্তিযোদ্ধাদের, বা আমাদের কোন বাড়িতে আমাদের মা বোনেরা থাকে, কাদেরকে রেপ করতে হবে, কার সন্তান মুক্তিযুদ্ধে গেছে, এই দেখায় দেওয়ার কাজটা পুরোপুরি করছে জামাত শিবিরের নেতৃত্বে গঠিত আল বদর, আল রাজাকার, আল শামস, এদের দল। আর প্রত্যক্ষ ভাবে ওরা মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছে যে রাজনৈতিক দলটা, সেটাও ছিল এদেরই। এবং আজকের যে শিবির, সেটা তখন ছিল ছাত্র সংঘ, এরা প্রত্যক্ষ ভাবে রাজাকার আর শামসের অংশগত ছিল। 71-এর বিরোধিতা করে আজকে, 71-এ শুধু বিরোধিতা করে নাই, 47-এ তো শুধু তারা বিরোধিতা করেছিল, 71-এ তারা পূর্ববঙ্গের মানুষকে হত্যা করেছে, এই পূর্ববঙ্গের তৎকালীন পূর্ব পাকিস্তানের মা বোনদেরকে ধর্ষণ করেছে, নিজেরা করেছে, পাকিস্তানি বাহিনীকে দিয়ে করিয়েছে। 14ই ডিসেম্বর আমাদের জাতির জীবনে অনেক বড় বড় ক্ষত আছে। একজন মুজিবকে মেরে ফেলা হলে 1 কোটি মানুষের হত্যার সমান দায় নিতে হবে, কারণ একজন মুজিবের উপর একটা বাংলাদেশ। তো এই 14ই ডিসেম্বর ওরা যাদেরকে হত্যা করলো, এই আজকের জামাত শিবির, দে ওয়ার দ্য ব্রেইনস অফ বাংলাদেশ। আজকের বাঙালির মেধা বলেন, বাঙালি তো সারা পৃথিবীতে মেধার জন্যই বিখ্যাত। আমাদের এই অঞ্চলের যে আজকের মেধা, সেটা অনেক বেশি ফ্লারিশ থাকতো, অনেক বেশি আলোকিত থাকতো, যদি 14ই ডিসেম্বর জামাত শিবির আমাদের সূর্য সন্তানদের হত্যা না করতেন। তারপরে সেই দেশ, স্বাধীন দেশে আজকে মাত্র 53 বছর পরে বা 54 বছর পরে এই জামাত শিবির, যাদের হাতে আমার রক্ত, আমাদের মুক্তিযোদ্ধাদের রক্ত, যাদের গায়ে আমাদের সম্ভ্রম, আমাদের মা বোনদের সম্ভ্রম, ওরা বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়। তো এটাও তো একটা হিপোক্রেসি। আপনি যে দেশের জন্ম চান নাই, আপনি সেই দেশে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগই তো নাই। যদি জিয়াউর রহমান সাহেব তাদেরকে সুযোগ করার সুযোগ না দিবেন, স্বাধীন বাংলাদেশে তো আপনি এটা জিজ্ঞাসার কোনো ব্যাপার না। এটা একটা দেশের, স্বাধীন দেশের কোনো আইনই তো এটা অ্যালাউ করবে না যে একটা স্বাধীনতা বিরোধী শক্তি সেই দেশে রাজত্ব করবে। এটা পৃথিবীর কোথাও কি হয়? এইগুলি হচ্ছে মুনাফিকের ইতিহাস, হিপোক্রেসির ইতিহাস। তারপরে আপনি সর্বশেষ দেখেন আবার ওরা এই 24-এর গণ আন্দোলন, যেটাকে তারা গণ আন্দোলন বলে, বেসিক্যালি তো এটা এটা একটা মেটিকুলাসলি প্ল্যান আন্দোলন, সেটা এখন তো সবাই স্বীকার করছে। ইভেন 2-1 দিন আগে দেখলেন আপনি জামাত শিবিরের যে সিনিয়র সহসভাপতি একজন, যে শেখ হাসিনা বুঝতে পেরেছিল এটার পেছনে জামাত আছে, তাই শেখ হাসিনা বারবার বলছিল জামাত। শেখ হাসিনা বুঝেছিল, আসলে আমরা বুঝিনি। 5ই আগস্টের আগ পর্যন্ত পুরো জাতি বোকা ছিলাম শেখ হাসিনা ছাড়া। এই যে তাদের এই মুনাফিকতা, আমি একটু ছোট্ট করে 30টা সেকেন্ড সময় নেই, দলে দলে তারা ছাত্রলীগে শিবির ঢুকাইছে। আমাদের ব্যর্থতা না, আমি একটা কথা বলি, আপনি যখন স্কুল কলেজে উঠবেন, আমরা কিন্তু আমাদের ছাত্রলীগে ঢোকানোর জন্য, আমি ছাত্রলীগ করার ছেলে, কোন ছেলেটা জয় বাংলা বলে ফেলো, আমরা কিন্তু তাকেই মনে করি যে সে দলকে ওন করে। আমরা কিন্তু তার পরিবার পরিজন
ইভেন তার বিএনপির বাবা মা নেতা হলো আমরা দেখতে যাই, কারণ যার মুখ দিয়ে জয় বাংলা বের হয় আমরা মনে করি তার একটা পিওর সোল থাকে। সে যে কনস্পিরেসি করে জয় বাংলা বলবে বা যেদিন সময় হবে জয় বাংলার পিঠে ছুরি মারবে, তো জামাত শিবির তার জন্ম থেকে আজ অবধি একটা মুনাফিকের দল। আপনি আমাদের বিভিন্ন ইসলামিক স্কলাররা যারা আজকে হয়তো বা কিছুটা চুপ আছেন বা কোনো কারণে তাদেরও ক্ষমতার লোভে পেয়েছেন, আমি 10টা উদাহরণ দিতে পারবো, তারা জামাতকে ডিরেক্টলি মুনাফিকের দল বলেছেন। আজকে যারা আমাদের বাংলাদেশের আলেমা ওলামাদের প্রধান মামুনুল হক সাহেবের বাবা, উনি প্রায় তার ইসলামী জলসায় বা জনসভায় উনি জামাতকে মুনাফিকের দল বলতেন। জামাত ইসলামী দল না, কারণ মওদুদ এইটার প্রতিষ্ঠাতা মওদুদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে তার ভুল ধরিয়ে দিতেন, এটা নাকি ভুল। মওদুদি এই পৃথিবীর মুসলমান ধর্মাবলম্বী আমরা যারা, যাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলি, আল্লাহ পাক যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে পৃথিবীকে পাঠিয়েছেন, তার ভুল ধরেন। তার দল মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনি দেখেন আপা, কারেক্ট মিনিশনি জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী পাকিস্তান আজকে ক্ষমতার লোভে কতটুকু মুনাফিক হয়েছে। তারা বলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ইসলামে তো শরিয়া আইন প্রতিষ্ঠা ছাড়া আর কোনো রাস্তা নাই। ইসলামে কোনো সেকুলারিজম নাই, মানে কমিউনিস্ট ভাবধারা বলতে কিছু নাই। ইসলামে সরাসরি তোমাকে শরিয়া প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, শরিয়া আইন। তারা আজকে ক্ষমতার লোভে বলে আমরা শরিয়া আইন লাগু করবো না, আমরা মেয়েদের পোশাক আশাকের ব্যাপারে লিবারেল থাকবো। স্পষ্টতই আমার ইসলামে বলা হয়েছে, আমি বিশ্বাস করি যে মেয়েরা আব্রুর ভিতর থাকবে। হ্যাঁ, মেয়েরা আব্রুর ভিতর থাকবে, এটা তো কোনো খারাপ কথা না। এটা এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা যারা ছেলেরা আছে আমরা কিছুটা লোভাতর, আমরা কিছুটা কামুক প্রকৃতির হই। মেয়েদেরকে বাঁচার জন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। এখন তারা সেই বিধান থেকে সরে আসছে যে আমরা পোশাকের ব্যাপারে শিথিল থাকবো। মানে হিপোক্রেসির কোন লেভেল পর্যন্ত যাইতে পারে, তারা ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করবে না, মেয়েদের পোশাকের ব্যাপারে লাগু থাকবে। যাবা কিছু না, একটা মুনাফিকি দল, মুনাফিকি ভাবধারার দল। যখন যেখানে যেমন তেমনই ছাতা ধরে। জিয়াউর রহমান তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে, আজকে তার দলের উপর বুকে চুরি মারছে। আজকে ছাত্রলীগের ভীষণ রকমের 16 বছর ছাত্রলীগের, আপনি মানুষ বলে লুঙ্গির তলে ব্যাপারটা ওয়ার্ড শোনা যায়। ছাত্রলীগের ভিড়ে 16 বছর ওরাই হত্যা করেছে, বেশিরভাগ ওরাই চাঁদাবাজি করেছে, ওরাই হল কালচার চালু করেছে, ছাত্রলীগের বদনাম করেছে। ছাত্রলীগ এতটা কলঙ্কযুক্ত হতো না যদি এর ভেতরে শিবির ভেবে থাকতো। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ শান্ত ভাই। আমি বুঝতে পারছি না, আপনার কথাগুলো একটু দূরে দূরে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি এরকম হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আপনি কি শুনতে পেয়েছিলেন আমার কথা? এখন শুনতে পাচ্ছি, কিন্তু একটু আস্তে করে শুনতে পাচ্ছিলাম। অনেক ধন্যবাদ। বদরুল হাসান ভাই, শান্ত ভাই অনেকগুলো বিষয় টাচ করলো, সবগুলো তো আর আমি এখন তুলতে পারবো না। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমি প্রায় শুনি জেনজি এখন আমাদের, আমরা মধ্যবয়স্ক, আমি শান্ত ভাই আমরা সমসাময়িক এই সব, আপনি আমাদের গুরুজন আর একটু সিনিয়র। তো এই যে আমাদেরও একটা জেনারেশন গ্যাপ আছে আপনার এবং আমাদের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই ব্রিজটা কোনোদিনও কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। আমরা সবসময় একটা গুরুজনদেরকে সাথে আমাদের একটা কমিউনিকেশন ছিল এবং আমরা ওনাদের বুদ্ধিটা নিয়েছি, আমাদের তীক্ষ্ণতা আমরা ব্যবহার করেছি। সেম তো জেনজির ক্ষেত্রে হওয়া দরকার, তাই না? এই বিষয়টা আপনি বলবেন। কিন্তু আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি, এই যে শান্ত ভাই অনেকগুলো বিষয় ধরলেন, কিন্তু আমি একটু ছাত্র শিবিরে চলে যাই। হ্যাঁ, তার আগে আমি একটা ওয়াচ দেখছিলাম যেখানে একজন হুজুর, আমি অনেক বিখ্যাত কেউই হবেন, আমি ঠিক নাম বলতে পারবো না ওনার, উনি বলছিলেন আমি বলেছি তোমরা তো মিশতে পারছো না, তোমরা লম্বা কি দাড়ি রাখলে তো অসুবিধা, তোমরা লম্বা ঝাঁকড়া চুল রাখো, তোমরা প্যান্ট পরো, কোনো অসুবিধা নেই, বাট মিশে যাও। এরকম করে উনি বলছিলেন কিভাবে ওনারা জামাতকে বা ছাত্র শিবিরকে ওনারা সাধারণ ছাত্রের সাথে বা মিশে দিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ ছাত্রের সাথে মিশে যাওয়া বা একজন ধর্মীয় মনস্ক কোনো বাচ্চা যদি বা ছেলে তরুণ যদি ইউনিভার্সিটিতে পড়তে যেতে, তো অপরাধ না, নাম্বার ওয়ান। কিন্তু
এইখানে কি একটা যে উম এই যে হুজুরটার কথা যে একজন তরুণ প্রজন্ম শুনে ফেলল, তারা আম তারা ইনফ্লুয়েন্স হচ্ছে। আ কিন্তু সেখানে আমাদের যারা বাংলাদেশের ধারা এবং আমাদের যারা প্রগতিশীল ধ্যান-ধারণায় আমাদের যে রাষ্ট্রটা যে কথাটা বলে সেটাকে আমরা প্রগতিশীলতাটাকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। সেজন্য দেখেন ইসলামী ছাত্র শিবিরের যে আপনি অতীত ইতিহাসও দেখেন, এই যে এত ব্রুটালিটি, এত কিছু ইতিহাসটাকে কি আমরা এই পর্যন্ত আনতে পারিনি? বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের যে নৃশংসতা, প্রতারণা এবং অপরাধ প্রবণতা সেটাকে আমরা কি এই তরুণ প্রজন্মকে পৌঁছাতে পারিনি? সেইজন্যই কি আজকে আমাদের বাংলাদেশটা এই অবস্থা? আমার তো মনে হয় সেটাই। পাস করে গেল। না, যদি জামাতের কথা বলি, তারপর অতীতে ইসলামী ছাত্র সংঘ ছিলেন, যেমন আমাদের শান্ত ভাই যেমন বলছিলেন, এখন ছাত্র শিবির। আমরা বরাবরই দেখেছি, কিন্তু আমি সবসময় দেখেছি, যদি ইতিহাস পাঠ করি আমরা দেখব যে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কথা যদি বলি, এদের যে ডিসিপ্লিনটা সবসময় ছিল, সবসময় আছে। চায়নাতে দেখেন ওই ডিসিপ্লিন ইয়েতে পরিবর্তন হচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু কমিউনিজমের যে মূল ধারা তারা ধরে রেখেছেন। তো একই সাথে একইভাবে যে জামাত ইসলামের কথা যদি বলি, তারা কিন্তু এটা স্বীকার করে নিতে হবে, একটা ডিসিপ্লিনড একটা অর্গানাইজেশন। তাদের পলিসি কি, কিভাবে তারা কাজ করেছেন, কাজকর্ম কিভাবে তারা পরিচালনা করেন, সেটা আরেকটা বিষয়। তো মানে আমাদের সরি একটু ইন্টারফেয়ার করলাম। আপনি বলতে চাচ্ছেন ডিসিপ্লিন ইন এ সেন্স যে তারা খুব কৌশলী এবং ওই কৌশলটা চেইন অফ অর্ডারটা, চেইন হ্যাঁ অফ কমান্ডটা খুব হ্যাঁ মেইনটেইন করে ওরা। জামাত শিবির যারা করেন, তারা কিন্তু তাদের দলের আদর্শ বা দলের মতাদর্শের ভেতরেই থাকে। কিন্তু আমরা মানে আরেকটা তারা সবসময় বাই দ্য বুক যায়। তাদের বাই দ্য বুক। বাই ওকে। দ্য বুক, বাই দ্য বুক এই জন্য যায়, আমরা এটা বলতে পারি, বাই দ্য বুক কারা যায়, তাদের মধ্যে যাদের মধ্যে লিবারেল চিন্তাধারা থাকে না। না। তো আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, বা আপনার সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, যে আদর্শের ভিত্তিতে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। এর আগে আমাদের শান্ত ভাই যে একটা কথা বললেন, যে পাকিস্তান যে প্রতিষ্ঠিত হলো, সেটা তো কোনো আপনার জাতিগতভাবে প্রতিষ্ঠিত হয়নি। পাকিস্তান জাতি বা পাকিস্তানি নেশন বলে কিছু নেই, কখনো ছিল না, এখনো নেই। তো আমরা সেইভাবে জাতি হিসেবে আমরা পাকিস্তানে বেরিয়ে এসেছি। তো ফলে যেটা হয়েছে, আমরা যখন 1971 সালে সংগ্রাম করলাম, এর আগেই যদি যাই 1960-এর দশকে, যখন অটোনমির জন্য আপনার প্রাদেশিক স্বায়ত্ত শাসনের জন্য যখন আন্দোলন করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ যখন আন্দোলন করছেন, তখনও কিন্তু একটা লিবারেল মনোভাব আমাদের মধ্যে ছিল, এখনো আছে। কারণ গণতন্ত্রে বিশ্বাস করা মানেই মানুষ লিবারেল হয়, এবং লিবারেল মানুষ কিন্তু একটা একটা গণ্ডির মধ্যে থাকে না। একটা একটা আপনি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনার আইডিওলজি কি? না, আইডিওলজি থাকে এইসব ধরনের। আমাদের এই যে আজকাল যে ফ্যাসিজম নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কথা নাই বার্তা নেই, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে, কিন্তু ফ্যাসিজম যে ওরা নিজেরা করছে এটা তারা দেখছে না। ফ্যাসিজম যে আমরা হিটলারের মধ্যে দেখেছি, নাৎসি পার্টির মধ্যে, সেটা একটা ফ্যাসিস্ট দল ছিল। মুসোলিনির ইটালিতে ফ্যাসিস্ট দল ছিল, তারপরে ফ্র্যাঙ্কোর স্পেনে ফ্যাসিস্ট দল ছিল। তো এই যে ফ্যাসিস্ট এবং যারা ধর্মীয় রাজনীতি করেন, জামাত ইসলামীর মতো বা কমিউনিজম করেন, এদের মধ্যে আইডিওলজি থাকে। তো আমাদের যে গণতান্ত্রিক মনোভাব, আমাদের যে উদার মনার একটা মনোভাব, উদার বুদ্ধি, লিবারেল থটস, এইটার মধ্যে আমি যেটা বলবো যে আমরা এক জায়গায় গত 54 বছরও বলবো না, 75-এর পরে শান্তির ভাই তুলে ধরেন, এই যে আমাদের যে পথটা আরো আমাদেরকে ক্ষতি বহন করতে হচ্ছে, যখন জেনারেল জিয়াউর রহমান, এই যে গতকাল 7ই নভেম্বর গেল, খালেদ মোশাররফ, এই যে মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যা দিবস গেল, এখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, 4 নেতাকে হত্যা করা হলো, তারপরে যেটা করা হলো সেটা হচ্ছে যে আপনি দেখেন, আমার এখনো মনে আছে, আমি লিখেছিও, সেটা হচ্ছে 1976 সালের ফেব্রুয়ারি মাসে সরোয়ার্দী উদ্যানে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নতুন ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, তখন সেখানে গিয়ে দেখি সরোয়ার্দী উদ্যানে আপনার একটা আলোচনা হচ্ছে, একটা সভা হচ্ছে, সেটার কে সভাপতিত্ব করছেন, তখনকার
আপনার বিমান বাহিনী প্রধান MG তাওয়াব, যাকে জার্মানি থেকে এনে AK খন্দকারের স্থলাভিষিক্ত করা হয়। তিনি কি করছেন, একটা সিরাত কনফারেন্স ছিল, সিরাত সম্মেলন, মানে ওই যে বাংলাদেশকে আপনার ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে একটা কমিউনাল বাংলাদেশে পরিণত করার সেই প্রথম পদক্ষেপ। আবার একটু আগেই একটু এগিয়ে গিয়ে দেখলাম বাংলা একাডেমিতে ফেব্রুয়ারি ৭৬ সাল বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধু মারা গেছেন, 4 নেতা মারা গেছেন, কয়েক মাস হলো। সেখানে গিয়ে দেখি একদম একদম সিনিয়র সাংবাদিক, ইত্তেফাকের সাংবাদিক ছিলেন, তো তিনি আবার জিয়াউর রহমান সরকারি অ্যাডভাইজার ছিলেন, তিনি প্রথম ওইখানে ঘোষণা করেন। সেখানে গণ্যমান্য ব্যক্তিও ছিলেন, প্রফেসর কবির চৌধুরীর মতো ব্যক্তিও ছিলেন। তো কেউ কিন্তু সবাই 1952 ভাষার কথা বলছেন, কিন্তু একদম ঘুরিয়ে পেঁচিয়ে সতর্কভাবে। আর কেউ বঙ্গবন্ধুর নাম নিচ্ছে না, একমাত্র প্রফেসর কবির চৌধুরী বললেন শেখ মুজিবের ভূমিকা, আমরা তখন বঙ্গবন্ধু বলেন নাই, তিনি শেখ মুজিবের ভূমিকা আমাদের মনে রাখতে হবে। তারপরে এই ভদ্রলোক উঠলেন এবং তিনি বললেন যে আমরা আমাদের জাতি, আমরা অন্য জাতি থেকে আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের জাতি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। এই প্রথম কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা আমরা তথাকথিত বাংলাদেশি, বাঙালিকে বাংলাদেশিতে পরিণত করা হলো সেই ফেব্রুয়ারি ৭৬ সালে। তো ওই যে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে যেই ঘটনাগুলো হলো ৭৫ থেকে আমাদের 19৭৫টা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা বছর ছিল। তো সেই থেকে যে আমাদের যাত্রা শুরু হলো, উল্টো পথে যাত্রা শুরু হলো, যার ফলে আমাদের যে চিন্তাধারা সব এলোমেলো হয়ে, আপনি দেখবেন যে যারা, আমি এটাও দেখেছি, যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের ভিতরে যারা বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সমর্থক ছিলেন, তারাও এদিক সেদিক চলে গেলেন। মিজানুর রহমান চৌধুরী চলে গেলেন জাতীয় পার্টিতে, তারপর মোহাম্মদুল্লাহ যিনি স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি চলে গেলেন আপনার খন্দকার মোশতাকের দিকে, পরে বিএনপিতে গেলেন। এর ফলে যেটা হচ্ছে আমাদের ইতিহাসটা এমনভাবে আমরা আমরা তৈরি করতে পারলাম না, বলবো যে বিতর্কিত একটা ইতিহাস তৈরি হয়ে গেল এবং দ্বিধাবিভক্ত। দেখেন যেই প্রজন্ম 1975 সালের পর যাদের জন্ম, বা 1971 সালে তারা খুব শিশু ছিলেন, তারা যে বড় হয়েছে একদম 1975 থেকে 1996 সাল পর্যন্ত, তারা কিন্তু সবসময় জিয়াউর রহমান আর বাংলাদেশি জাতীয়তাবাদ এই কথাই শুনেছে। বঙ্গবন্ধুর নাম শুনেন নাই, 71 কথা, যুদ্ধের কথা শুনেছেন, কিন্তু কি পরিপ্রেক্ষিতে যুদ্ধ হলো, কেন আমরা যুদ্ধে গেলাম, যুদ্ধে অবতীর্ণ হলাম। তো এই যে আমাদের একটা বিভাজন হয়ে গেল 21টি বছর, কিন্তু এখন যদি আমাদের আমি এখনো বলি এই 21টি বছর নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, যার ফলে আমরা এখনো কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমি এই কথা বলে শেষ করবো যে গত 15 বছরে আমাদের উচিত ছিল, আমাদের বলতে আমি বলি আমাদের যে লিবারেল শ্রেণী, আমরা যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, 71-এর চেতনায় আমরা আস্থা সবসময় রাখি এবং রেখেছি, তো আমাদের উচিত ছিল যে এই কথাগুলো আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এবং আমাদের শিক্ষানীতির মাধ্যমে, শিক্ষার মধ্যে স্কুল থেকে আরম্ভ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকে এই বিশেষ চ্যাপ্টার বা বিশেষ টেক্সট বুক আপনার তৈরি করার দরকার ছিল, যেগুলো বাধ্যতামূলকভাবে ছাত্রছাত্রীরা পড়বে। সেটা কিন্তু আমরা করিনি। আমরা দেখছি, আমরা বক্তৃতা করেছি, বিভিন্ন আলোচনার কথা বলেছি, তারপরে কিন্তু ওই যে আপনার যে রিসার্চ করার কথা, একটা কাউন্সিল তৈরি করার কথা, একটা কমিশন তৈরি করার কথা, এবং কাউন্সিল অন ফরেন রিলেশনস, কাউন্সিল অন এডুকেশন, কত কিছু দেশে বিদেশ হয়, আমাদের সেটা করা উচিত ছিল। এবং আরেকটা যেটা করা উচিত ছিল, যারা বিভ্রান্ত, যারা ধরেন আমি বলি, যারা ধরেন আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেন নাই বা আওয়ামী লীগকে সমর্থন করেন নাই, কিন্তু উচিত ছিল যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধ পরিচালনা করছে, তাদেরও একটা উচিত ছিল যে অন্য যারা বিশ্বাস করেন, যে বিএনপির কথা বলেন, জামাতের কথা যদি বলি, এদের টু রিচ আউট টু দেম এবং এদেরকে ইনডক্ট্রিনেট করা, এদেরকে বোঝানো সিস্টেম্যাটিক্যালি যে মুক্তিযুদ্ধটা কিসের জন্য ছিল। আমাদের দেশ তো মুসলিম মেজরিটি দেশ, কিন্তু আমরা তো এটা মুসলিম মেজরিটি আছে, কিন্তু কখনো আমরা বলবো না যে এটা মেজরিটেরিয়ান একটা দেশ। তো বদরুল হাসান ভাই, ঠিক এই জায়গাটাতে আমি আপনার কাছে আসবো। এটা খুব ইন্টারেস্টিং জায়গা যে মুসলিম মেজরিটি, বাট
মেজরিটেরিয়ান স্বাধীনতার পরে হ্যাঁ, স্বাধীনতার পরে আমাদের দেশে হিন্দুই বোধহয় ছিল 21%, রাইট? তারপরে অন্যান্য জাতি ধর্ম ছিল। তো ওইটা একটা ইন্টারেস্টিং জায়গা যে আসলে উম, আহ, ওইভাবে চিন্তা করলে মেজরিটি ছিল, কিন্তু আমরা তো ধর্মের ভিত্তিতে দেশটা তো স্বাধীন করিনি। তো ওই ওই প্রসঙ্গে আমি আসবো। শান্ত ভাই, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। শান্ত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বা আমি আপনাকে শুনতে পাচ্ছি যে ফোন এসে একটু ডিসকানেক্ট করে পাচ্ছি। কোনো অসুবিধা নেই। শান্ত ভাই, আমরা তো শুনছিলাম যে সেই সময়টায় কেন আমরা কিভাবে আমরা আম সরে যাচ্ছিলাম ধীরে, ধীরে একদম মুক্তিযুদ্ধের পর থেকে, স্পেশালি ৭৬ এর পর থেকে। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটু সমসাময়িক সময়ে চলে আসি। আপনি ময়মনসিং আ এর রাজনীতি করেন একটা বিভাগীয় শহর, এবং পুরো ওই অঞ্চলটা আপনি জানেন, এবং আ আপনি আমি একই জায়গার মানুষ। তো আমরা জানি যে আমাদের ওখানকার লোকরা ভীষণভাবে প্রগতিশীল ছিল, আছে, ছিল আরকি, এবং আমাদের ওখানে ধর্মের ভেদাভেদটা ওভাবে ছিল না। উম আ এটা আমরা কখনো উপলব্ধিই করিনি। কারণ আমাদের ওখানে স্পেশালি হিন্দু ধর্মের জাতি ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক বোধহয় বেশিই ছিল। তো কালচারালি আমরা অনেক এনরিচ, ময়মনসিংহ, গীতিকা। তো এই অবস্থা থেকে এই যে রাজনীতির একটা পট পরিবর্তন হয়ে গেল, হয়ে তো গেল, আমরা মানব তো। আপনি তো একদম মানে আপনার জন্মের থেকে আতুর ঘর থেকে মনে হয় রাজনীতি দেখে দেখে বড় হয়েছেন। এই পরিবর্তনটা আপনি কেমন করে দেখছেন? আপনার কাছে কি মনে হলো যে এখনকার জেনারেশন, যে তরুণ প্রজন্ম, কেন কানেক্ট করতে পারছি না আমরা? কোথায় গ্যাপ? কিন্তু আপনার খুব অনেস্টলি যদি বলতে হয় তাহলে দায়িত্ব আমাদেরও নিতে হবে। কারণ হ্যাঁ, 16 বছর মুক্তিযুদ্ধের প্রধান শক্তি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জি, আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে তরুণ প্রজন্মের কাছে ঘৃণার পাত্র বানানোর দায়িত্বটা কিন্তু আমরা সরকারে থাকি কিংবা না থাকি আমাদের। কারণ মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করে জিয়াউর রহমান সাহেব দল করেছেন, মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করে এরশাদ সাহেব 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। শুধু আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের সাথে কোন রকমের কম্প্রোমাইজ করা হয়। তাই জামাত শিবির বা তাদের কর্মকাণ্ডকে তুলে ধরার দায়িত্ব আমাদের ছিল। এটা আমাদের ভীষণ রকমের ব্যর্থতা, বিশেষ করে আমাদের এই প্রজন্মের কাছে। আপনি দেখেন এই প্রজন্ম কি দেখলো 5ই আগস্টের পরে? ঢাকা ইউনিভার্সিটির খুব ভালো ছাত্রটা শিবির করে। এই প্রজন্ম কি দেখলো? মোনামি ম্যামরা শিবিরের ছেলেদের প্রশংসা করে। অথচ এই প্রজন্ম জানলই না 80 বা 90-এর দশকে ছাত্র রাজনীতির যতগুলি হত্যাকাণ্ড হচ্ছে বেশিরভাগই শিবির কর্তৃক। তখন তারা ভীষণ রকম মাইনরিটি। আজকে তো শিবিরের নাম শোনা যায়, তখন চিটাগাং রাজশাহী ছাড়া শিবিরের নামও শোনা যেত না। ওই মাইনরিটি থাকা অবস্থায় তারা স্টুডেন্ট লিডারদের সবচেয়ে বেশি কিল করছে। সেটা আওয়ামী লীগের ছাত্রলীগ বেশি করছে, ছাত্র দলের নেতাদেরকে করছে। আমি একটা কথা আজকে আবার, এদের তো কিলিং বা রক কাটার কাহিনী বলতে গেলে একদিন লাগবে। আমি জাস্ট খালি খুব টানা কিছু পড়ে যায়। কারণ এই প্রজন্ম কিন্তু আমরা 16 বছর মিডিয়ার মাধ্যমে বলেন, আমাদের পাঠ্যপুস্তকেও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ডিটেইল কিছু আমরা বলি নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যেটা বলার চেষ্টা করেছি আমাদের 16 বছর বা আমাদের তারও আগে থেকে, ইতিহাস বিকৃত তো শুরু হচ্ছে আসলে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে। কারণ তারপরে মানুষ দেখলো জামাত শিবির নামে একটা দল আছে, এরা আবার খালেদা জিয়া তাদেরকে মন্ত্রীও বসাইছেন। আমি মোট কথা এই প্রজন্মের কাছে আছে যেটা আমি অ্যালার্মিং, সেটা হচ্ছে যে বদরুল ভাই আপনি আমি শিবিরের কাহিনী জানি, কারণ এই প্রজন্ম দেখে হচ্ছে সাদিক কায়েমরা, তারপরে ওই মনামি ম্যাডামের প্রিয় ছাত্ররা শিবির করে। বাট আমি আপনি যেটা জানি, আমি একদম বলে দিই, একটা আমি বলে দিই, আমি এটা বলতে গেলে লেখা ছাড়া উপায় নাই কিংবা জানা শিওর, ছাড়া। প্লিজ। আমি তো ওইটাই আজকে আমার। শিবিরের মন্দিরের, সিলেটে মন্দিরের সেবায়তের রক কেটেছে শিবির। শিবির নেতার নির্দেশেই রাজীব ব্লগারকে হত্যা। রাজশাহীতে এসআই এর মাথা থেতলে দিয়েছে শিবির। চিকিৎসককে হাসপাতালে ঢুকিয়ে কুপিয়েছে শিবির ক্যাডাররা। শিবির নেতা নানার নির্দেশে রাজীবকে হত্যা করা হয়। 5 বছরে 25 নেতা কর্মীর রক কেটেছে শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বে সারা বিশ্বের সন্ত্রাসী সংগঠনের শিবির তৃতীয়। শিবির বিশ্বের ভয়ঙ্কর ঢেউ চাপিয়ে গেছে আমেরিকার একটা প্রতিষ্ঠান। বাস থেকে নামিয়ে হাত পায়ের রক কাটা হয় ইউপি সদস্য নূরজাহানের শিবির কর্তৃক। বিশ্বের
10 শীর্ষ সন্ত্রাস গোষ্ঠীর তালিকায় শিবির, আমেরিকান একটা প্রতিষ্ঠান। কক্সবাজারের ছাত্রলীগ নেতার পায়ের রক কাটল শিবির, ফের শিবিরের নিঃসঙ্গতা, হত্যার বলি 2 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীর হাত পায়ের রক কর্তন, বীরশ্রয়ের 4 আওয়ামী লীগ কর্মীর রক কাটল শিবির। ব্রাশফায়ারের শিবিরের হাতে 7 জন, চিটাগাং ভার্সিটির 7 জন ছাত্রলীগ নেতা নিহত। শিবিরের 50টি আস্তানা বোমা কারখানা। ময়মনসিংহে বোমায় উড়ে গেছে শিবিরের আস্তানা, নিহত 1, আহত 2 জন। ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচিতে শিবিরের হামলা, নিহত 1। বগুড়ায় ছাত্রলীগ নেতার রক কেটে দিল শিবির, সাতকানিয়ায় ছাত্রলীগের একটা রক কেটে দিল শিবির। শিবিরের সন্ত্রাসীদের হাতে ছাত্র দল নেতা নিহত। শিবিরের ক্যাডাররা পুলিশ সেজে ছাত্রলীগ কর্মীকে রক কেটে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের বেপরোয়া চাঁদাবাজি, ইপি চেয়ারম্যানের ভাইকে ঘর থেকে তুলে প্রকাশ্য দিবিলকে হত্যা শিবিরপন্থী। চাঁপাইনবাবগঞ্জে আদালত প্রাঙ্গণে জামাত শিবিরের নারকীয় তাণ্ডব, 2 ভাইয়ের রক কর্তন, পিতাকে জখম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতে শিবিরের সন্ত্রাসী হামলা, ছাত্রলীগ নেতার রক কর্তন। কুমিল্লায় শিবিরের কাণ্ড, 2 জনের রক কর্তন। বেগমগঞ্জে বিএনপি নেতার হাত পায়ের রক কেটে দিয়েছে শিবির। সিলেটে শিবিরের হামলায় ছাত্রদল কর্মী নিহত, 2 জনের রক কর্তন। ছাত্রদল যুব দলের সঙ্গে শিবিরের বন্দুক যুদ্ধ, 24 জন গুলিবিদ্ধ। সিলেটে শিবির ক্যাডারদের হাতে ছাত্রদল নেতা খুন। চীনের দুঃখ হোয়াংহো আর ছাত্রদলের দুঃখ শিবির। ছাত্রলীগ করার অপরাধে টঙ্গীতে 3 ছাত্রের রক কেটে দিয়েছে শিবির। শিবিরের সশস্ত্র হামলা, ছাত্রলীগের সভাপতি সহ 20 জন কর্মী জখম। শিক্ষক মহিউদ্দিনের ফাঁসি, 4 শিবির নেতা সালেহ খান। চট্টগ্রামে বিদেশি অস্ত্র সহ গুলি সহ 12 জন শিবির কর্মী গ্রেপ্তার। কথা কাজে মিলনি শিবিরের তাণ্ডবী, রক্তায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে ম্যানহোলে রেখে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 29 বছরে 59 সংঘর্ষ, নিহত 28, এদের 22 জনই শিবিরের হাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের তাণ্ডব, মিথ্যা দাবিতে সহিংস শিবির, শিবিরের জবাই রক কাটার রাজনীতি শুরু চিটাগাংয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির, এইরকম শত শত, আপনি বললে আরো, আমার কিন্তু পড়তে বাকি আছে আরো এই কয়টা। হ্যাঁ না, আমি জাস্ট আপনাকে ওভারভিউটা করতে এই জন্য বললাম, কারণ আমাদের বাচ্চাদের আসলে তরুণ প্রজন্মের সাথে আমাদের একটা গ্যাপ তো হয়েছে। আমি যেটা জানতে চাই যে শিবিরের যে ইতিহাস, শিবিরের যে প্রতারণা এবং শিবিরকে যেভাবে একদম শিক্ষা তো দিচ্ছে জামাতে ইসলাম, তাদের মাদার যে সংগঠন, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপা, যে শিবিরের যে এই যে আজকের প্রজন্ম যা দেখলো, এটা তো শিবিরের রিয়েল ফেস না। ওরা যেহেতু ভাই বললো ডিসিপ্লিন দল, আপনার খুব বেশি চিন্তা ভাবনা করে ডিসিপ্লিনের সাথে অর্গানাইজড হয়ে কাজ করতে হয়। এটা রাইটিস্টদের আর লেফটিস্টদের, বিকজ তাদের একটা আইডিওলজি থাকে, সেই আইডিওলজির উপরেই তারা ডিপেন্ড করে। আমরা যারা গণমানুষের দল বা বর্জ্য প্রকৃতির দল বলা, এদের কিন্তু এত ডিসিপ্লিন হওয়ার সুযোগ নেই। আর এত নেতা কর্মীর দলের ডিসিপ্লিন থাকার খুব কম সুযোগ থাকে। শিবির যেটা করেছে আপা, এরা কিছু গুড ফেস বা গরিব পরিবারের সন্তান, এদেরকে খুব অল্প বয়সে পিক করে ফেলে স্কুলে থাকতে। ধরো আমার স্কুল জেলা স্কুল ময়মনসিংহ, আমার ক্লাসের যে ছেলেটা বেশিরভাগ সময় ফার্স্ট হয়েছিল, শিবির তাকে তাদের খাতায় ওই সময় নাম লিখেছিল। আমার যারা বন্ধুরা আজকে শুনছে তারা জানতে পারবে। তো এইরকম তো শিবির গরিব ছেলেদের, মেধাবী ছেলেদেরকে পিক করে, তাদের একাডেমিক্যালি তাদেরকে একদম শেষ পর্যন্ত নিয়ে তারা খরচ করায়, তাদেরকে শিক্ষা সমাপ্ত করায়। এইগুলি তো শিবিরের অন্তর্ভুক্ত হয়ে যায়। এদেরকে ফেস দিচ্ছে। বাট 80, 90 বা আজকেও যারা শিবিরের সন্ত্রাসী, যারা হাত পা রক কেটেছে, তারা তো মাত্র কিছুদিন আগের কাহিনী, 20-22 বছর আগে, তারা এখনো জীবিত আছে। আপনি দেখবেন শিবির তাদেরকে সামনে আনে না। আজকে শিবিরকে বলবে তাদের নাসির ক্যাডার কোথায় আসবে, যে রাজশাহী আমাদের ইয়েতে চিটাগাংয়ের যে ছেলেটা সবচেয়ে বেশি সন্ত্রাসী করতো, এই সালেহ সহ শিবিরের আরেকটা নেতা নিহত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ও ছাত্রদের পিটুনিতে নিহত হয়েছে। এদের কাহিনী কি শিবির বলে না। এটা হচ্ছে আপা আমাদের এই প্রজন্ম, একে তো হচ্ছে আমরা তাদের ভিতরে মুক্তিযুদ্ধের স্পিরিটকে, আমরা পূর্ববর্তী যারা, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, এই প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের স্পিরিটটা ইনজেক্ট করি নাই। আমরা মুক্তিযুদ্ধের কাহিনী তাদের ভিতরে রোপণ করতে পারি নাই। মুক্তিযুদ্ধের শিবিরের যে ভয়াবহতা, পাকিস্তানি বাহিনীর যে ভয়াবহতা, সেটা নিয়ে তাদের আমরা ইমোশন করি নাই। সকল দায়িত্বের সিংহভাগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিতে হবে। এখনো সুযোগ আছে, যেহেতু আপনি জানেন যে
মার্কিনরা শিবিরকে এক সময় পৃথিবীর তৃতীয় হিংস্র সংগঠন বলছিল, সন্ত্রাসী। আজকে তারা মুসলিম মডারেট দল বলে। তার মানে শিবিরকে নিয়ে তাদের কোনো একটা প্ল্যান বাংলাদেশে আছে। আজকে অনেক দেরি হওয়ার আগে আমাদের উচিত হবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির আগে সবাই এক হয়ে এই বিরুদ্ধবাদীদেরকে আগে আমরা ক্ষমতায় যাওয়া থেকে কিংবা তাদের উত্থানকে আমরা আগে রোধ করি। তারপর প্রজন্মকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আজকে, যদি আমি সঠিক ইতিহাস না বলি, মুক্তিযুদ্ধকে নিয়ে যদি আমি আমার প্রজন্মকে ইমোশনাল না করতে পারি, কি পরিণতি হয় সেটা তো আমরা 5ই আগস্ট দেখলাম। আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে মুখ করে, মুক্তিযুদ্ধকে নিয়ে দুষ্টামি করে, ফাইজলামি করে আমাদের সন্তানরা, মুক্তিযুদ্ধের নাতিপতিরা। শান্ত ভাই, আমাদের জন্য একটা লজ্জা। প্রশ্ন করতে চাই আমি আপনাকে, মানে একটু সাপ্লিমেন্ট করা আর কি। শিবিরের যে আমি ফেসবুকে দেখছিলাম, শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি হলো সাদিক কায়েম, ও বা অন্য কেউ একজন শিবিরের বলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা চলবে না। ওরা কিন্তু বিভিন্ন ধরনের ন্যারেটিভস তৈরি করেছে এবং এটা কিন্তু গত 5 বছর 4 বছর যাবত এটা করছে, এবং ন্যারেটিভস গুলো না বদলে যাচ্ছে। যেমন 5ই আগস্ট, জুলাই আগস্টে এক ধরনের, তা আগে 18 পর থেকে এক ধরনের ন্যারেটিভস ছিল, ওগুলো চেঞ্জ হয়ে গেল, হয়ে এখন একটা ডিফারেন্ট ন্যারেটিভস, এবং ওরা এটাকে এস্টাবলিশ করতে পারছে। আমার প্রশ্ন, সেখানে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং এখনো স্টিল আমরা মেজরিটি অর্থ, এটার মানে সিগনিফিকেন্সটা আমি কেন বলছি মেজরিটি, আমি এটা বুঝতে পারি, সেই কারণেই কিন্তু ওরা নির্বাচন নিয়ে, হ্যাঁ না ভোট নিয়ে, গণভোট নিয়ে, তারপরে পিআর পদ্ধতি নিয়ে এত পায়তারা করছে, কারণ ওরা জানে যে নির্বাচনে আসলে ওরা হেরে যাবে। দ্যাট মিনস দে আর মাইনরিটি স্টিল, বাট আমরা এই মেজরিটি হয়েও আমরা কিন্তু এই ধরনের, আমরা ন্যারেটিভস বলতে চাই না, সত্য কথাটা, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মেজরিটি দল হিসেবে আওয়ামী লীগ, সেটা বা ছাত্রলীগ বা সহযোগী সংগঠন আওয়ামী লীগের বা অন্যান্য মুক্তিযোদ্ধা, সিভিল সোসাইটি, তারা কেউ পৌঁছাতে পারেনি। মানে এই জায়গাটা তো, গ্যাপটা তো আপনি বললেন, কিন্তু এই যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা চলবে না, এই যে একটা কথা, এটা থেকে বাচ্চারা, তরুণ প্রজন্ম কি মুক্তিযুদ্ধ নিয়ে আর মুক্তিযুদ্ধ শুনতে ইচ্ছা করে না, এরকম কিছু কি তৈরি হয়েছিল একটা ইজমের মতো? হ্যাঁ হ্যাঁ, সেটা আবার তৈরি হয়েছে। কারণ কি, আপনি কি রাজনৈতিক দল হিসেবে আপনারা বুঝেন না ব্যাপারটা? আমরা তো বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে। আমাদের ভুল তো আমি শুরুতেই বলে নিলাম, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আমরা 16 বছর ক্ষমতায় ছিলাম, এমন না যে মিডিয়া আমাদের হাতে ছিল না। এটা আমাদের ভীষণ রকমের ব্যর্থতা। আর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করবেন, ওটা তো সাদিক কায়েম বলবে, কারণ ওটা তো ওদের বাপদাদার সম্পত্তি না। আপনি তো আপনার বাবার সম্পত্তি বিক্রি করার বা ওয়ারশান কে হন? আপনি হবেন। আমার বাপের সম্পত্তির ওয়ারশান আমি হব। মুক্তিযুদ্ধের ওয়ারশান তো ওরা না, মুক্তিযুদ্ধের ওয়ারশান আমরা তো মুক্তিযুদ্ধের বাপদাদার সম্পত্তি বিক্রি করবো। ওরা ওদের বাপদাদার সম্পত্তি 47 বিক্রি করতে চায়, 47 ওদের না। ওরা ওদের তো মুক্তিযুদ্ধ বিক্রি করার সুযোগ নাই, মুক্তিযুদ্ধের নাম নেওয়ার ওদের সুযোগ নাই। ওরা আসলে এই প্রজন্মকে যেটা বোঝাতে চাচ্ছে, মুক্তিযুদ্ধ একটা ঘ্যানঘ্যানানি শব্দ বানায় ফেলছে তারা। কারণ হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা তরুণ প্রজন্মে ওরা এই কথাগুলি যখন ইমপ্লিমেন্ট করে, তখন তারা বাধার সম্মুখীন হয় না। কারণ আমরা ভীষণ রকমের গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়েছিলাম, সেটা ক্ষমতারই হোক বা অন্য কিছুরই হোক। এই সুযোগে তারা একটা অবুঝ শিশুকে বোঝাতে সক্ষম হয়েছে যে মুক্তিযুদ্ধ তেমন কিছু না, একটা গন্ডগোল, দুই ভাইয়ের গন্ডগোল, অমুক তমুক, এইগুলি বলে তারা বেসিক্যালি আমাদের যারা আজকের জেনজি, আমাদের এটা পিতামাতাদের ব্যর্থতা। তাদের পিতামাতা সবকিছু যে আওয়ামী লীগেরই দায়িত্ব নিতে হবে তা নয়, বা সরকারকে এই দায়িত্ব দিতে হবে তা না। একটা বাচ্চা বা শিশু, তার মনোযোগ বৃদ্ধি হয় বাপমার হাত ধরে, বাপমার কথাবার্তায়। এটা তাদের বাবা মাদেরও ব্যর্থতা। রাজনৈতিক দল হিসেবে আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তি, তাদেরও ব্যর্থতা। আজকের জেনজি যেভাবে যে ভুল করে ফেললো, তাদেরকে যদি আমরা অন্তত এই জেনারেশনটা আমরা মুক্তিযুদ্ধের চেতনাবিহীন পেয়ে ফেলেছি। বাট ভবিষ্যতে একের পর এক প্রজন্মের জন্ম হবে। এখনো আমরা যদি মুক্তিযুদ্ধের স্পিরিটটা তাদের ভিতরে ইনজেক্ট করতে না পারি, তাহলে আজকে অনেক বেশি মাইনরিটি জামাত শিবির, আপনি ভোটের রাজনীতিতে ওই যে পিয়ার কেন তারা চায়, কারণ তারা জানে 8-10টা সিট জিততে তাদের খুব কঠিন হবে। বাট পিয়ার হলে হয়তো বা অন্যান্য যে ভোট মিলে তারা 20-25টা 30টা সিট পেতে পারে। বাট যদি আমরা আবারও ব্যর্থ হই, এই প্রজন্ম যদি মুক্তিযুদ্ধকে গন্ডগোল বা ঘ্যানঘ্যানানি ভাবে, তাহলে কি শিবির কিন্তু আজ থেকে 20 বছর পরে
পিআর চাইবে না। আমি আপনার কথাটা বোঝাইতে পারলাম? তখন কিন্তু তারা সরাসরি ইলেকশন করার মতো সাহস করে ফেলতে পারে। একটা জিনিস যেটা ভালো হলো 5ই আগস্টের পর আমাদের বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক বৃহত্তম দল বিএনপি, যারা মুক্তিযুদ্ধকে কম্প্রোমাইজ করেছে, যারা কমিউনালিজমকে কম্প্রোমাইজ করেছে, তাদের সাথে যে শিবিরের যে আজকের দূরত্বটা, এটা যদি ফেক বা কোনো ম্যালো ড্রামা না হয়ে থাকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি একজন রাজনৈতিক কর্মী হিসেবে। কারণ শিবির বিএনপির উপর ভর করে তাদের বৃদ্ধি, তাদের যতটুকু বারবারন্ত বিএনপির উপর ভর করে। আজকে বাংলাদেশে যদি লেভেল প্লেইং ফিল্ড হয়, আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ একদিকে থাকবে, শিবিরের বিরোধিতা বিএনপিও থাকবে। তখন শিবির মাঠে অনেক বেশি ক্ষুদ্র শক্তি হবে, অনেক বেশি ক্ষুদ্র শক্তি হবে। 5ই আগস্ট আমাদের এই একটা ভালো করে দিল যে আমাদের আমাদের সাথে মিশে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর বাঙালিরা যেটা বলে, আমাদের গ্রাম বাংলার মানুষ, আমাদের লুঙ্গির তলে আসার আর কোনো সুযোগ নাই। এই শব্দটা ওয়ার্ডটা বাজে শোনে, বাট এটাই মানুষকে মোটা দাগে বলতে হয়। আর বিএনপির সাথে যে এই যে বিএনপি আজকে কোনো কারণে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, এটা তো আজকের প্রেক্ষাপটে সত্যি কথা। আমি যদি এটাকে রাজনৈতিক কর্মী হিসেবে এটা যদি আমি তাকে সাধুবাদ না জানাই, তাহলে আবারও আমি একটা ভুল আমি দেখছি বারবার সুইচ করছে, কখনো না। আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিএনপি এখন পর্যন্ত কোনো স্ট্যান্ড নেয় নাই, বিএনপি স্ট্যান্ড কিছু নেয়নি, বলে নাই। কিন্তু জোরালো ভাবেও তো বলেনি, না না, বলছে না সেটা আর তো কি। তাদের আপনি মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করে ফেলছিলেন এক সময়। আপনি রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, রাজাকারকে আপনি বানিয়েছেন হচ্ছে রাষ্ট্রপতি, আপনি দুজন বিখ্যাত কুখ্যাত রাজাকারকে মন্ত্রী। আপনি তাদের বিরুদ্ধে খুব জরুরি কিছু বলার নৈতিক জায়গা আপনার থাকে? আমি যেটা আবার বলার চেষ্টা করছি, আমি বিএনপিকে সাধুবাদ দিচ্ছি আজকের জন্য, 5 তারিখের পরের জন্য, যে জামাতের সাথে তারা মিলে যে মুক্তিযুদ্ধের বিশাল রকমের ক্ষতি এখনো করে নাই, যদিও সম্ভাবনা ভবিষ্যতে থেকেই যায়। আবার যদি এটা ফেক হয়, মেলো ড্রামা হয়, যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার চেষ্টা করব, জামাত আর বিএনপি মাঠে বিরাট রকমের নাটক করো, একজন বিরোধী দল হবা, একজন প্রধান বিরোধী দল হবা, সেটা যদি হয় সেটা দুঃখজনক। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা বলছি, আমি বিএনপির গুণ গাইছিলাম না। 5 তারিখের পরে বিএনপি একটা অবস্থান নিয়েছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির প্রশ্নে আর সংবিধানে হাত দেওয়ার প্রশ্নে। এইটুকু সাধুবাদ আপনাকে আবার জানাতে হবে। আর আজকে যদি জামাত আর বিএনপির এই যে বিরোধিতা, এটা যদি সত্যি হয়, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো। কারণ বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, স্বভাবতই তাকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে যেতে হবে। তখন খুব টাইমই দেখা যাবে জামাত শিবিরকে। জামাত তো আজকে ইউনিট যদি ক্ষমতায় না থাকে, কালকে থেকে যদি একটা অন্য সরকারও থাকে, যে করে ইভেন ভীষণ আওয়ামী লীগ বিরোধী কিংবা আওয়ামী লীগ বিরোধী শিবিরের কেউ, যারা কোনো রাষ্ট্রীয় দলকে, কোনো রাজনৈতিক দলকে প্যাট্রন করবে না কিংবা তাদেরকে শেল্টার দেবে না, তাহলে ধরেন যে বাংলাদেশে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, শিবির, জামাত শিবির, তো এদেরকে ভীষণ ক্ষুদ্র মনে হবে না? এত বড় বড় কথা বলার সুযোগ পাবে যে ঘি আঙুল দিয়ে না তুললে আঙুল বাঁকাবো, শিবির কি এখনো ওই দল? যদি এটা তো আজকে একটা বাংলাদেশে মানে ভয়ঙ্কর, মানে কি ভয়ঙ্কর, নর্মাল কথা, কিন্তু এটা একটা মানে এরা যে জঙ্গিবাদী, এদের ভিতরে যে একটা ভয়ঙ্কর নৃশংসতা প্রতিটা কথায় বোঝা যায় আর কি। আপা, এটা ভীষণ। শক্তির একটা উৎস আছে। একে হচ্ছে এই সরকারটা হচ্ছে জামাতকে খুব ওপেনলি প্যাট্রন করছে, শেল্টার দিচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে ওরা কোনো না কোনো ভাবে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আর্মি, আমাদের একটা অংশ তো তাদের হাতে আছে। এটা কিন্তু খুবই ছোট অংশ, বাট ভীষণ অ্যাক্টিভ অংশ। তো এরা ভাবতেছে যে দুনিয়া তো আপনি যখন দেখবেন আপনার সামনে, তখন তো ভাববেন এটাই বোধহয় আপনার দুনিয়া, কিন্তু আপনার চারপাশ ঘিরে আপনার দৃষ্টির বাইরে যে দুনিয়া, এটা তো আপনার চোখে পড়বে না। জামাত শিবির সাগরে পড়ে যাবে যেদিন ইউনূস সরকার থাকবে না। আপনি সাগরে পড়ে যাবে, আপনি লিখে রাখুন। ওরা টেবিল অনেক টেনিসের বল ধন্যবাদ হবে। শান্ত ভাই, আমি আসছি আপনার আবার কাছে। একটা ছোট মোটা দাগের কথা বলি, এটা হচ্ছে একটু আমাদের এই ধরনের খুব শুদ্ধ ভাষায় কথা বললে আমার এলাকার মানুষ বা আমাদের গ্রাম বাংলার মানুষ খাবে না। আজকে আপনি বদরুল ভাইকে সামনে রেখে, আপনাকে সামনে রেখে আমি বললাম, কিছুদিনের মধ্যে জামাত শিবির টেবিল টেনিসের বল হবে। একদিক দিয়ে আরেক দল মারবে, মানে টেবিল টেনিস খেলবে, আর ওই এন্ড থেকে আরেকজন খেলবে। আপনি লিখুন, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শান্ত ভাই। আমি আসলে জামাত শিবির টেবিল টেনিসের বল হোক সেটাও চাই না। আমি আমি চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আপা বাংলাদেশে আপনাকে, যেন। না 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 আপা, আপনি এখানে আর ভালো থাকার সুযোগ নাই। আমি আপনাকে কেন বললাম ভালো থাকার সুযোগ নাই? যেই ছেলেটা আমাদের মাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, বাচ্চার দুধ কিনতে গেছে,
ওকে কিন্তু ছাত্রদল মারে না, ওকে কিন্তু শিবির আর সমন্বয় শিবির মেরেছে না। আমি সেটাই আমি ভালো না, আমি বলতে চাইছি যে আপনি জামাত শিবিরের এই যেই ফিলোসফিটাই আমাদের দেশ থেকে আসলে বিলীন হওয়া আপনি উচিত। আর হলো তো। এক্স্যাক্টলি আবার আপনি যদি শিবিরকে নির্মূল করতে হয়, আপনি বাংলাদেশে যদি পাকিস্তানি ভাবধারাকে নির্মূল করতে হয়, ৭১-এর বিপরীতে শক্তিকে নির্মূল করতে হয়, শিবিরের বিরুদ্ধে আপনাকে কঠোর হইতেই হবে। ওদেরকে আপনি যদি ভালোভাবে কথা বলেন, আপনি যদি বঙ্গবন্ধুর কথা যদি ইমপ্লিমেন্ট না করেন, when you play with the gentleman, play like a gentleman. When you play with the bastard, play like the bastard. আপনি শিবিরের মতো একটা মুনাফিকের দলের সাথে ভালো সাজার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ শান্ত ভাই। আমি একদম শেষের দিকে চলে আসছি, আমার কাছে 10 মিনিট সময় আছে। বদরুল হাসান ভাই, আমরা তো আজকে একটু গুরু গম্ভীর আলাপ করলাম, আমি ওখানেই থাকতে চাই আসলে আজকে। এই যে আপনি বলছিলেন যে এটা ৭৬ থেকে, আমার কাছে মনে হয় কি মুক্তিযুদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু ওরা কাজ শুরু করে দিয়েছিল। এবং ওরা আসলে একটা ফিলোসফি নিয়ে বা জামাতকে এস্টাবলিশ করা না, ওরা ওই এস্টাবলিশমেন্টটা বোধহয় ছিল সেই যে তারা আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতা হলো, আমরা দেশ হলাম, আসলে ওরা পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার জন্যই ওরা কাজ করে যাচ্ছিল। সেই জন্যই তারা ৪৭ রানে ৭১ আনে না। আজকে যেটা দৃশ্যমান হলো, এটা আমি যা পড়ছি সব দেখে মনে হয় যে এরকম হচ্ছিল আর কি। সেটা ৭১-এর পর থেকে, আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে। তারই কনসিকুয়েন্সেস হিসেবে আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারালাম এবং সিরিয়ালি আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের যোদ্ধাদের হারালাম, পক্ষের মানুষগুলোকে হারালাম। আমার প্রশ্ন, আপনি তো একজন বর্ষিয়ান সিনিয়র মোস্ট সাংবাদিক এবং আপনি সবসময় পলিটিক্যাল এই বিষয়গুলোকে আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং তুলে আনছেন। শুরু থেকে যখন নাকি ওই ঘটনাগুলো ঘটছিল, সেখানে আমাদের যে সিভিল সোসাইটি, আমাদের যে নিউজ পেপার, আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া তখন, প্রিন্ট মিডিয়া তখন ছিল, ওনাদের একটা তো ভূমিকা থাকার কথা ছিল যেটা সোশ্যাল ইম্প্যাক্ট পড়তো। সেই জায়গাটাকে একটা অনেক বড় দায়িত্বটা ওনারা ঠিক মতো করেন না। আমি কিভাবে ওয়ার্ডটা বলবো, এত সিনিয়র মানুষ সবাই, আরেকটু দায়িত্বশীল হলে হয়তো সব দিক দিয়ে, শুধু রাজনৈতিক ফোর্স তো একলা পারে না এটা করতে, রাজনীতি, সমাজ, সংস্কৃতি এবং সিভিল সোসাইটি সবাই মিলে তো করতে হবে কাজটা। সেই জায়গাটাও তো ভুল, এখনো স্টিল আমরা এই ভুলটাকে ক্যারি করছি, কম্প্রোমাইজ করছি। আপনি বলছেন মানে ৭১-এর স্বাধীনতা অর্জনের পর থেকে টিল টুডে, আপনি গত 20 বছর ধরেন বড় বড় যে প্রিন্ট মিডিয়া হাউস গুলো, তাদের যে ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা। সেই না, সুশীল সমাজ তো এখন আমাদের সুশীল সমাজ সম্বন্ধে কি বলবো, আমরা তো দেখেছি গত 16 বছরে, বিশেষ করে শেষের দিকে 10 বছরে আমাদের তথাকথিত সুশীল সমাজ প্রায় প্রত্যেকদিন বক্তব্য রাখতেন যে সরকার এটা করছে না, ওইটা করছে না, গুম হচ্ছে, সবাইকে গ্রেপ্তার করছে, মানে আইনের শাসন, তাদের ভাষায় আইনের শাসন ছিল না। এখন যে দেশ যে অবস্থায় গিয়েছে, এখন তো তারা কোনো কথা বলছে না। এবং এই সুশীল সমাজের অনেক ব্যক্তিবর্গ আছেন যারা এই সরকারের সাথে জড়িত আছেন, ইন্টারিম সরকারের সাথে, এবং কমিশনের মধ্যে গিয়েছেন। তো কিন্তু সেটা কোনো এক্সকিউজ না যে আমাদের পক্ষে, আমরা কোনো এক্সকিউজ দিচ্ছি না। আমাদের সময় যেটা ছিল ৭১-এর পরে, হ্যাঁ, আমাদের আরো যে আমাদের যে মিডিয়া হাউস ছিল, তখনকার যে সুশীল সমাজ ছিল, আমরা কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা হয়ে গেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে, এখন আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং আমরা এটাও শুনেছি যে ৭১-এর পরে আমরা অনেকে, আমাদের চাইতে যারা বয়স বেশি ছিল, তাদের কথা ভাষায় আমি শুনে, তাদেরকে আমি নিজের কানে শুনেছি বলে, এখন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, দেশ স্বাধীন করে দিয়েছে, 20 বছরও আমাদেরকে কেউ সরাতে পারবে না, এমন কথাবার্তা আমরা শুনেছি। কিন্তু ওইদিকে যে ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও। যেমন ধর 1974 সালে আব্দুল হক নামে একদম চরমপন্থী এক কমিউনিস্ট নেতা, তিনি জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখেছেন যে তার ভাষায় আপনার বেআইনি শেখ মুজিব সরকারকে উত্থান করতে হবে, অস্ত্র চাই, টাকা চাই। এটা ভুট্টো আবার তার ক্যাবিনেটকে, মন্ত্রিসভাকে বলছেন হি ইজ এ গুড ম্যান। তো তাকে ওইভাবে ওই কাজটা তাকে অস্ত্র সরবরাহ করেছে, সব টাকা পয়সা দিয়েছে। এর পেছনে যদি আবার যাই, আমরা 1973 সালে দেখি যে মৌলানা ভাসানী, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলাদেশের ইতিহাসে তার বিরাট একটা অবদান আছে, কিন্তু দেখেন তিনি কিন্তু সেই 73 সালে মুসলিম বাংলার কথাটা নিয়ে এসছেন। এই যে
71-এর যুদ্ধের মাধ্যমে আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে নিয়ে আসতে প্রতিষ্ঠা করলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই প্রথম ফাটল ধরালেন মৌলানা ভাসানী, মুসলিম বাংলা করে তার যে পত্রিকা ছিল হক কথা, সেখানে। তারপরে আবার দেখেন জাসদ ছাত্র লীগ তো দুই ভাগে ভাগ হয়ে গেল, জাসদ এসে আবার অন্য তথ্য আপনার উপস্থাপন করলো। তো এই দিকগুলো আমরা কিন্তু মানে যারা লিবারাল মনোভাব যে মুক্তিযুদ্ধের পক্ষে, তো হয়তো অনেকে আওয়ামী লীগ করতো, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে পত্রপত্রিকায় এইভাবে এটা কিন্তু তুলে ধরা হয়নি। এবং পরবর্তীতে 1975 সালে তো পর তো আমরা দেখলাম যে কি এই যে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থাতেই যে একটা ছবি ছাপা হলো এক মহিলা, পরে তো মিথ্যা প্রমাণিত হয়েছে, যে একটা ছালা গায়ে দিয়ে বাসন্তী। তো সেই সময় 150 টাকা দিয়ে ইত্তেফাক করেছিল। এবং সেই এবং যেই আপনার চিত্রটা ধারণ করেছে ফটোগ্রাফার, তিনি কিন্তু মৃত্যুর আগে স্বীকার করে গিয়েছিলেন যে এটা তাকে সাজানো হয়েছে এইভাবে। তো এই যে সাজানো হলো, কিন্তু কথা হলো যে সাজানো হলো, তখন তিনি স্বীকার করলেন, তখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? আমরা দিতে পারতাম যে আপনি একটা পুরো জাতিকে, পুরো পৃথিবীকে আপনি বিভ্রান্ত করলেন একটা মিথ্যা তথ্য দিয়ে। তো এইগুলো আমরা দেখিনি, আমরা করতে দেখিনি। তারপরে যেটা দেখবো যে আমরা যে 71-এর পরে এখন পর্যন্ত আমরা কিন্তু এই যে জামাতের কথা বলছি, শিবিরের কথা বলছি, আরো যারা আছে, বিএনপির কথা যদি ধরি, এই যে বিএনপি এখন যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন, ভালো কথা, কিন্তু দেখেন বিএনপির মধ্যে কিন্তু যদিও মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, তার অবদান, এইগুলি কিন্তু তাদের মুখে কখনো আসে না। এবং এমনও আমাদের মনে আছে, এই গত 1-1.5 বছর আগে বিএনপি যে অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি এখন বিদেশে আছেন, তিনি তো প্রপাগান্ডা করে বেরিয়েছেন যে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে লন্ডনে গেলেন, পাকিস্তানি পাসপোর্টে গেলেন। তো এই যে এইসব ভুল তথ্য, এইগুলো তো তাদের পরিষ্কার। বিএনপি একটা ভালো একটা কড়া অবস্থান নিতে হবে। অবস্থান না নিলে সমস্যা কিন্তু তাদের হবে। আওয়ামী লীগের কোনো সমস্যা হবে না। আওয়ামী লীগ সবসময় ফিরে এসছে, অতীতে আমরা দেখেছি 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে আপনার বেআইনি ঘোষণা করলো, আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, 75-এর পরে আওয়ামী লীগ ফিরে এসছে। তো আওয়ামী লীগের কোনো চিন্তা নেই, ফিরে আসবে। আওয়ামী লীগের কর্মী আছে, নেতা কর্মী আছে, সমর্থক আছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আমরা বলি, আওয়ামী লীগ হচ্ছে প্রতীক, সিম্বল, আরো আছে, কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বড় প্রতীক। তো সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমি যেটা বলবো যে ভবিষ্যতে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বা মুক্তিযুদ্ধের পক্ষের যখন সরকার আসবে, যেই ভুলগুলো করা হয়েছে, আমি যেটা বলছি, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা, পুরোপুরি ইতিহাসটা তুলে ধরতে হবে। এবং 71 সালে আর যে ডানপন্থী যে আপনার দলগুলি ছিল, জামাত ইসলাম, মুসলিম লীগ, তারপরে নিজামী ইসলাম এবং ইসলামী ছাত্র সংঘ, এরা কি করেছে, এইগুলো কিন্তু আলাদা আপনার গবেষণা করতে হবে, বই আকারে রাখতে হবে, এবং যে ছাত্রদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে পড়ানো হবে, এই আপনার এই কারিকুলামে, এই সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা যেটা আমি করবো, যে আমরা দেখি আমাদের সিভিল সার্ভিসদের মধ্যে, সিভিল সার্ভিসেও দেখা যায় একটা বিভাজন। একদম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লোকজন আছেন, এমন ভাবে কথা বলেন, যেটা আমাকে বহু বছর আগে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ নাজমুদ্দিন হাশেম, তিনি তো মারা গেছেন অনেক বছর হলো, তিনি একটা বই লিখেছেন, বন্দিশালা পাকিস্তান, যেখানে বাঙালিদেরকে আটক করা হয়েছিল, 4 লক্ষ বাঙালি আটকা পড়ে গিয়েছিল, বিশেষ করে সিভিল অফিসার, আমাদের সামরিক বাহিনী অফিসার। তো সেখানে সেই বইটা তিনি তুলে ধরেছেন যে ওই ক্যাম্পে থাকা অবস্থাতেই আমাদের বাঙালি অফিসাররা, সামরিক অফিসার এবং সিভিল অফিসার, কিভাবে বাংলাদেশকে গালমন্দ করতো, বঙ্গবন্ধুকে গালমন্দ করতো, কেন এই যুদ্ধ করা হলো, এটা নিয়ে তারা কটাক্ষ করেছে। তাই আমি জিজ্ঞাসা যে হাসিম ভাই, আপনি তো এদের কথা লিখেছেন, কারণ নাম লিখেননি কেন? তুমি কি পাগল হয়ে গেছো কেন? বলে ওরা এখনো জীবিত, যারা বাংলাদেশের বিরুদ্ধে, বাঙালি হয়ে বাংলাদেশের বিরুদ্ধে এইসব মন্তব্য করতো পাকিস্তানি কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকে, তারা কিন্তু একটু উচ্চ স্থানে, কেউ সচিব হয়ে গেছেন, কেউ মন্ত্রী হয়ে গেছেন, কেউ রাষ্ট্রদূত হয়ে গেছেন। তো ওইগুলো আমাদেরকে, যেটা আমি এই কথাটা নিয়ে শেষ করবো, যে আমাদেরকে এখন দরকার যে স্কুল, কলেজ, ছাত্র, এই সিলেবাসের কথা তো বললাম। আরেকটা হচ্ছে যে আমাদের যে সিভিল সার্ভিস পরীক্ষা হবে ভবিষ্যতে,
আমি ভবিষ্যতে ওই যে বলছি, যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, আওয়ামী লীগের সরকার আবার আসবে, তো উচিত হবে পুরো আপনার সেট আপটা, আপনার কারিকুলামটা, ট্রেনিং প্রোগ্রামটা, এডুকেশন প্রোগ্রামে আপনার পরিবর্তন করতে হবে, এবং সিভিল সার্ভিসে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বিশেষ মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমাদের যে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীতে, 3 বাহিনীতে এবং পুলিশে, এদেরকেও আপনার এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা তাদেরকে তাদের পাঠ্য পুস্তক হিসেবে রাখা হবে, এবং এটার উপর এটার শিক্ষার উপর অনেক ধন্যবাদ তাদের ভবিষ্যৎটা নির্ণয় করতে হবে। আমরা একদম সময় শেষ হয়ে গেছে, শুনতে পারলে ভালো লাগতো। শান্ত ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি একদম 1 মিনিটে আপনি বলবেন, আমার শেষ হয়ে গেছে সময়। বর্তমানে সবাই তাকিয়ে আছে 13 তারিখের কর্মসূচি আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোটা, এবং আমাদের শেখ হাসিনার বিভিন্ন যে ইন্টারভিউ গুলো আসলে এগুলো নিয়ে কথা হচ্ছে, তাই আমি আজকে তুলতে সময় পাইনি। তো 13 তারিখের কর্মসূচিটা নিয়ে কিছু বলতে চাইলে আপনি বলেন। এবং আমি বলি, তার আগে আপনি যদি আমাকে আরেকটা সময় দেন, বদরুল ভাইয়ের কথা কন্টিনিউশন। আজকে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত সত্য। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই, জামাত শিবিরের সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই। আওয়ামী লীগ ব্যতীত যে দলগুলি আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা ক্ষমতায় যেতে হোক কিংবা যে কোনো কারণে হোক, যারা জামাত শিবিরের উপর ভর করে রাজনীতি করেছেন, সাথে নিয়ে রাজনীতি করেছেন, তারা তো বাংলাদেশের আজকের পরিণতি দেখেছেন। আপনারা তো সবাই বাংলাদেশ বিরোধী শক্তি না। এই পরিণতি দেখেও যদি আপনাদের শিক্ষা না হয়, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের জামাত ফেয়ার ভোটে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না, যদি না ডিপ স্টেটের কারসাজি বা আমাদের ব্যুরোক্রেসি কারসাজি না থাকে। আমি অনুরোধ করব, ভবিষ্যতে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ বিরোধী কোনো শক্তিও বাংলাদেশের পক্ষে যারা আসবেন, ওরা নৈতিকভাবে জামাত শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতি করার জামাত শিবিরের কোনো হক নাই। স্বাধীন বাংলাদেশে জামাত শিবিরকে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেটা যেই দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, মুক্তিযুদ্ধের পক্ষে করতে হবে। না হলে কি হবে, আপনি তো ক্ষতিগ্রস্ত হবেনই, যেমনটা আমরা হয়েছি, বাংলাদেশটাই হুমকির মধ্যে পড়ে যায়। দ্য স্পিরিট অফ বাংলাদেশ এটাই হুমকির মধ্যে পড়ে যায়। আমাদের 71 হুমকির মধ্যে পড়ে যায়। আর 71 হুমকির মধ্যে পড়ে গেলে কেউ কিন্তু শান্তিতে থাকে না। আজকে কিন্তু শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্যাতিত তা না, আজকে বাংলাদেশের নারীরা, হ্যাঁ আমি এটাই বলছিলাম আপা, ব্যুরোক্রেসিতে যারা মুক্তিযুদ্ধের পন্থী, আর্মিতে যারা মুক্তিযুদ্ধের পন্থী, পুলিশ সিভিল ইনভেস্টিগেশনে যারা মুক্তিযুদ্ধের পন্থী, সবাই কিন্তু আজকে বিপদে পড়েছে, শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না, পুরো দেশটা বিপদে পড়েছে। হ্যাঁ, পুরো দেশটাই বিপদে পড়েছে, বাংলাদেশটাই বিপদে পড়েছে। ভবিষ্যৎ বাংলাদেশকে এরকম মহামারী, এরকম একেবারে যন্ত্রণাময় বাংলাদেশ থেকে মুক্তি দিতে হলে বাংলাদেশ থেকে আপনার আমার সকলের মাধ্যমেই জামাত শিবিরকে নির্মূল করতে হবে, এই একটা কথা। আর 13 তারিখ আবার হচ্ছে আমাদের 13 তারিখ, যেটা আমরা ধরে নিছি বা যেইগুলি লিক হয়েছে, আমরা আপনার ওই ক্যাঙ্গারু কোর্টের বা যাত্রা মঞ্চের, আপনি বিচারকের আর আইনজীবীর মধ্যে আমাদের আইনজীবী শেখ হাসিনার পক্ষের আইনজীবীর কথাবার্তা শুনে বুঝছেন যে এই রায়টা তৈরি হয়ে আছে, এবং সেটা ফাঁসি রায়। ফাঁসি রায় শেখ হাসিনার কার্যকর বাংলাদেশের মানুষই করতে দেবে না। কিন্তু স্বাধীন বাংলাদেশে, আমি বারবার বলি, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে তার কন্যাকে ফাঁসির রায় দেবে, এইটুক ধৃষ্টতা দেখানো, এটা যারা দেখাবে তারা ভবিষ্যতে আইনের মাধ্যমে, শব্দটা আবার বললাম, তাদেরকে আপনি ঝুলতে দেখবেন ফাঁসিতে। হ্যাঁ, কারণ মুজাহিদ কিন্তু যখন বাংলাদেশের লাল সবুজ পতাকায় ঘুরতেন, সে কিন্তু একদিন কল্পনা করে না এই দেশে তার ফাঁসি হবে। এই বিচারক বলেন, এই আইনজীবীদের বলেন, এই তাজুলদের বলেন, এই রাজাকারের বাচ্চাদের বলেন, ওদেরকে আপনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আমি কেন বলি, এই রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তিতে এদেরকে একজন মানুষ দেখবে। আর বঙ্গবন্ধু কন্যার ফাঁসির রায় কার্যকর বাংলাদেশে হবে, বাংলাদেশ শান্ত থাকবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। এটা আপনি আমাকে চুপ করাতে পারবেন, আপনি লোপাপা চুপ থাকবেন, বদরুল ভাই চুপ থাকবেন, যে রিক্সাওয়ালা ইউনুসকে গালি দিয়ে দিয়ে রিক্সা চালায় ঢাকা শহরে মা বাপ তুলে, যে অটোওয়ালা গালি দিয়ে দিয়ে, ওরকে তো আপনি রুখতে পারবেন না। আপনি আমাদেরকে গুলি করে জেলখানায় নিয়ে ভরে দিলেন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী যারা আজকে এই নির্যাতনের পরেও বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ধারণ করে আছে, মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে, আমরা যারা বড়
নেতা হয়েছে, এমপি হয়েছে, আমরা তো আসলে দৃশ্যপটে নাই, এটাই তো রিয়েলিটি। বাট আওয়ামী লীগ তো মাঠে, আওয়ামী লীগ জয় বাংলা শব্দ তো বন্ধ করতে পারে নাই। ওরা কারা? ওরা তো আমাদের মতো এমপি মন্ত্রী অল্লবে রাজনীতি করে না, ওরা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ির জন্য রাজনীতি করে না। ওরা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে ভালোবাসে তার কন্যা হিসেবে। এই দুইটা মানুষকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ লাগবে না, বাংলাদেশের সাধারণ মানুষই যথেষ্ট। তাই 13 তারিখ যারা ভাবছেন অনায়াসে পুলিশ দিয়ে, জামাত শিবিরের ব্যুরোক্রেসি দিয়ে, বাংলা শিবিরের পুলিশের অংশ দিয়ে বাংলাদেশকে শান্ত রাখবেন, আপনারা 13 তারিখ বোকার রাজ্যে আছেন, বোকার স্বর্গে বাস করছেন। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর মেয়ের ফাঁসি রায় দিয়ে কেউ শান্তিতে থাকতে পারবেন না ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধুর মেয়ে, আমাদের নেত্রী না, বঙ্গবন্ধুর মেয়ে। অনেক ধন্যবাদ শান্ত ভাই, অনেক ধন্যবাদ বদরুল হাসান ভাই। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আবারও কথা হবে অন্য কোনো প্রেক্ষাপট নিয়ে। আশা করি একটা ভালো বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতে পারবো। ভালো থাকবেন, কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আবার ৭১-এর সাথে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক শেখ হাসিনা।